ভারতে কি তবে আসছে 6th জেনারেশন ফাইটার জেট? বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান কি হতে চলেছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আধুনিক বিশ্বের শক্তির সংজ্ঞা আর শুধু অর্থনীতি বা জনসংখ্যার উপরে নির্ভর করে না, বরং নির্ভর করে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপরে। বিশেষ করে আকাশপথে আধিপত্য অর্জন করা এখন যে কোনো দেশের সামরিক ক্ষমতার মূল স্তম্ভ। ইতিহাস আমাদের শিখিয়েছে, যারা আকাশে শক্তিশালী তারাই ভবিষ্যতের যুদ্ধে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ঠিক এই মুহূর্তে বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে যুদ্ধবিমানের প্রযুক্তি একটি নতুন যুগে প্রবেশ করছে, যাকে বলা হচ্ছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের যুগ। এই যুগে প্রবেশ করা মানে শুধু নতুন একটি ফাইটার জেট পাওয়া নয়, বরং পরবর্তী কয়েক দশকের বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের তরফ থেকে ভারতের সামনে আসা $65 বিলিয়ন টেম্পেস্ট প্রোগ্রামের প্রস্তাবটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয়, বরং ভারতের ভবিষ্যৎ সামরিক ও কৌশলগত পরিচয় নির্ধারণ করার সুযোগ। এই ভিডিওতে এই সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। এবং কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজকের দিনে যুদ্ধের ধারণা দ্রুত বদলে যাচ্ছে। আগের মতো মুখোমুখি লড়াই বা সংখ্যার উপরে নির্ভরতার যথেষ্ট নয়। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এমন এক প্রযুক্তি নিয়ে আসছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোনের সঙ্গে সমন্বয়, অত্যাধুনিক স্টেলথ, হাইপারসনিক গতি এবং ভবিষ্যৎমুখী সেন্সর সিস্টেম একসঙ্গে কাজ করবে। এই ধরনের যুদ্ধবিমান শুধু শত্রুকে ধ্বংস করার জন্য নয়, বরং শত্রুকে আগেই অচল করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। যে দেশ এই প্রযুক্তিতে নেতৃত্ব দেবে, সেই দেশ কার্যত যুদ্ধ শুরু হওয়ার আগেই ফলাফল নির্ধারণ করার ক্ষমতা অর্জন করবে। এই কারণেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানকে অনেক বিশেষজ্ঞ আগামী শতাব্দীর পাওয়ার মাল্টিপ্লেয়ার হিসেবে দেখছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের অধীনে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা শুরু করেছে। F-47 নামে পরিচিত এই ধারণাভিত্তিক প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা ভবিষ্যতের আকাশ যুদ্ধের রূপরেখা তৈরি করছে। অন্যদিকে চীনও নীরবে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে যে চীন তাদের তথাকথিত রেড এম্পারার প্রোটোটাইপ নিয়ে ইতিমধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে পৌঁছে গেছে। চীনের লক্ষ্য স্পষ্ট, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা। এই বাস্তবতায় ভারত যদি সময়মতো সিদ্ধান্ত না নেয়, তাহলে প্রযুক্তিগত ব্যবধান এমন পর্যায়ে পৌঁছে যাবে যা ভবিষ্যতে পূরণ করা অত্যন্ত কঠিন হবে। ভারতের বর্তমান অবস্থান বিচার করলে একটি মিশ্র চিত্র দেখা যায়। একদিকে ভারতীয় বায়ুসেনা এখনও চতুর্থ প্রজন্মের SU-30 MKI এর মতো শক্তিশালী প্ল্যাটফর্ম ব্যবহার করছে এবং রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করেছে। দেশীয় তেজস প্রকল্প ধীরে ধীরে পরিপক্ক হয়েছে, যা নিঃসন্দেহে ভারতের আত্মনির্ভরতার পথে একটি বড় সাফল্য। কিন্তু অন্যদিকে বাস্তবতা হলো, ভারত এখনও ষষ্ঠ প্রজন্মের দৌড়ে সরাসরি প্রবেশ করতে পারেনি। যখন প্রতিদ্বন্দ্বীরা ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে কাজ করছে, তখন ভারত এখনও মূলত বর্তমান প্রজন্মের সক্ষমতা বাড়ানোর লড়াইয়ে ব্যস্ত। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প AMCA দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি দেখায় যে ভারত আর শুধু আমদানিকারক নয়, নিজস্ব উন্নত যুদ্ধবিমান ডিজাইন করার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। কিন্তু এখানে সময়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তবসম্মত হিসাব অনুযায়ী AMCA পূর্ণতভাবে কার্যকর হতে 2035 সালের কাছাকাছি সময় লাগতে পারে। এই সময়ে যুক্তরাষ্ট্র ও চীন ইতিমধ্যেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানকে তাদের নিয়মিত বাহিনীতে অন্তর্ভুক্ত করে ফেলবে। এর অর্থ দ্বারায় প্রযুক্তিগত ব্যবধান আরও বেড়ে যাবে, যা ভারতের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। একসময় রাশিয়া ছিল ভারতের প্রধান প্রতিরক্ষা সহযোগী, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সেই সম্পর্কের গতিপথ বদলেছে। রাশিয়ার SU-57 যুদ্ধবিমানকে পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্ম বলা হলেও তার উৎপাদন, প্রযুক্তিগত পরিপক্কতা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। উপরন্তু চলমান আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে রাশিয়ার পক্ষে বড় আকারে প্রযুক্তি শেয়ার করা বা নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, রাশিয়া সাধারণত তাদের মূল প্রযুক্তি অন্য দেশের সঙ্গে পুরোপুরি ভাগ করতে চায় না। এই বাস্তবতায় ভারত যদি সত্যিই ভবিষ্যতের যুদ্ধবিমানে নেতৃত্ব দিতে চায়, তাহলে নতুন ও বিশ্বাসযোগ্য অংশীদার খোঁজা জরুরি হয়ে পড়ছে। এখানেই যুক্তরাজ্যের টেম্পেস্ট প্রোগ্রাম ভারতের সামনে একটি ভিন্ন পথ খুলে দেয়।
এটি শুধুমাত্র আরেকটি যৌথ প্রকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার উদ্যোগ, যেখানে ভবিষ্যতের প্রযুক্তিকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। যুক্তরাজ্য, ইতালি ও জাপানের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশ এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যুক্তরাজ্য ভারতকে শুধু ক্রেতা হিসেবে নয়, বরং সহ উন্নয়নকারী হিসেবে দেখতে চায়। অর্থাৎ ডিজাইন, প্রযুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভারতের সক্রিয় ভূমিকা থাকবে। টেম্পেস্ট প্রকল্পের অন্যতম বড় আকর্ষণ হল রোলস রয়েসের উন্নত ইঞ্জিন প্রযুক্তি। এই ষষ্ঠ প্রজন্মের ইঞ্জিন বর্তমানে অনেক আধুনিক যুদ্ধবিমানের ইঞ্জিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী ও দক্ষ বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এটি F-47 এর ইঞ্জিনের চেয়েও প্রায় 20% বেশি ক্ষমতাসম্পন্ন হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাজ্য এই ইঞ্জিন প্রযুক্তি ভারতকে সম্পূর্ণভাবে শেয়ার করতে আগ্রহী। যুদ্ধবিমানের ক্ষেত্রে ইঞ্জিন হলো সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অংশ, আর এই স্তরে প্রযুক্তি ভাগাভাগি করার প্রস্তাব সত্যিই বিরল। এই প্রকল্পে BAE সিস্টেমস এর ভূমিকা ভারতের জন্য আরেকটি বড় সুযোগ তৈরি করে। F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানের সফটওয়্যার ও স্টেলথ সিস্টেমের তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা ভারতের হাতে এলে ভবিষ্যতে নিজস্ব উন্নত যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। এটি শুধু একটি বিমানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো প্রতিরক্ষা ইকোসিস্টেমকে শক্তিশালী করবে। অবশ্যই এই সুযোগের সঙ্গে বড় আর্থিক দায়িত্বও জড়িত। টেম্পেস্ট প্রোগ্রামে সহ অংশীদার হতে ভারতের প্রায় $22 বিলিয়ন বিনিয়োগ করতে হতে পারে। প্রথম নজরে এই অঙ্ক অনেক বড় মনে হলেও এটি একটি কৌশলগত বিনিয়োগ। ভারত ইতিমধ্যেই রাফাল, তেজস Mk2 এবং AMC এর মতো প্রকল্পে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। প্রশ্ন তাই টাকা আছে কি নেই এই নয়, প্রশ্ন হলো কোন বিনিয়োগ ভারতকে দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত স্বাধীনতা ও কৌশলগত শক্তি দেবে। ভারতীয় বায়ুসেনা বারবার জানিয়ে এসেছে যে ভবিষ্যতের চ্যালেঞ্জ শুধু সংখ্যার নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতার। দুই দিক থেকে সম্ভাব্য চাপের বাস্তবতায় ভারতকে এমন একটি অবস্থানে থাকতে হবে যেখানে আকাশে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতেই থাকবে। ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিতে দেরি মানে ভবিষ্যতে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়া, যা একটি আত্মমর্যাদাশীল এবং উদীয়মান শক্তির জন্য গ্রহণযোগ্য নয়। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সহজ কিন্তু গভীর। যখন বিশ্ব ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের যুগে প্রবেশ করছে, তখন ভারত কি এই দৌড়ে বাইরে থাকতে পারে? ইতিহাস সাক্ষী, যারা সময়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করে তারা ভবিষ্যতে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা হারায়। টেম্পেস্ট প্রোগ্রামে যোগ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু এই সুযোগ পুরোপুরি হাতছাড়া করা তার থেকেও বড় ঝুঁকি। এই সিদ্ধান্ত নেওয়ার সময় ভারত কি ভবিষ্যতের আকাশে নিজের স্থান নিশ্চিত করবে, নাকি আবারও দেরিতে পৌঁছানোর মূল্য দিতে হবে? আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।